বন্ধুরা, আজকের ঘটনা কোনো সামান্য গ্রেপ্তারি নিয়ে কোনো প্রতিবেদন নয়, বরং তার থেকেও বৃহত্তর প্রশ্ন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাণ কি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছে? কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই যে প্রাণ যাওয়ার আশঙ্কা হচ্ছে, সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা কিছু কিছু মানুষ। এই প্রশ্ন বঙ্গ রাজনীতিকে কার্যত তোলপাড় করে দিয়েছে। এবং তার থেকেও বড় প্রশ্ন, শুভেন্দু অধিকারী যে লড়াইটা শুরু করেছেন, সেখানে শুভেন্দু অধিকারীকে থামানোর আর কোনো পথ পাওয়া যাচ্ছে না। সেই জন্য এই রাজ্যের তোলাবাজরা, এই রাজ্যের বিরোধী রাজনীতিরা এবং এই দেশের বাইরে থাকা জেহাদি গোষ্ঠী সকলে মিলে হাতে হাত মিলিয়েছে এবং লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে শুভেন্দু অধিকারীকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিতে হবে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে গোটা রাজ্য দুটো গ্রেপ্তারি নিয়ে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। শেষোক্ত গ্রেপ্তারিটা এই কিছুক্ষণ আগে হয়েছে, সুতরাং সেটার কথাই আগে বলবো। সেটা হচ্ছে চন্দ্রনাথ হত্যা রহস্যে আরও দুজনকে আজকে গ্রেপ্তার করেছে স্পেশাল টিম, এবং সেই দুজনের নাম হচ্ছে সাগর সোনকর এবং সাহেব সোনকর। কারা এরা? এই সাগর সোনকর হচ্ছে চন্দ্রনাথ রথের কার্যত ডান হাত ছিল। হ্যাঁ, আমার সঙ্গেও তার পরিচয় ছিল, পরিচয় মানে ঘনিষ্ঠতা ছিল না। যেহেতু চন্দ্রকে সবসময় পাওয়া যেত না, যেরকম শুভেন্দুবাবু ব্যস্ত মানুষ ছিলেন, চন্দ্রও যেহেতু পুরো জায়গাটা দেখতো, সুতরাং ফোন করলেই চন্দ্রনাথকে যে সবসময় পাওয়া গেছে তেমন তো নয়। সুতরাং একটা কমিউনিকেশন ব্রিজের দরকার ছিল, এবং সেখানে এই শুভেন্দুবাবুর অফিসে গিয়েই বা চন্দ্রনাথের অফিসে গিয়েই সাগরের সঙ্গে পরিচয় হয়েছিল। এবং সেই জায়গা থেকে তার সঙ্গেও মাঝে মাঝে কথা হতো, যখন হয়তো অফিসে যাওয়া হতো বা কোথাও বাইরে দেখা হতো। তো সেই সাগর একদম শান্ত শিষ্ট একটা ছেলে, মুখের রা নেই, এবং চন্দ্রদা এর উপর অসম্ভব ডিপেন্ড করে থাকতো। সেই সাগর সোনকর চন্দ্রনাথ হত্যা রহস্যে গ্রেপ্তার হলো। অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা খবর, কিন্তু সেটাই বাস্তব, সেই ঘটনাটাই ঘটেছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? দেখুন, এই যে চন্দ্র খুনটা হয়েছিল, তারপর থেকেই তো সকলেরই আমাদের বুক ভেঙে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে প্রকৃত খুনিকে ধরা হোক, এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সকলেই বুঝতে পারছিল, নাহলে এইভাবে অকালে চন্দ্রকে চলে যেতে হতো না। এবার সেই পরিস্থিতিতে এই তদন্ত ভারটা সিবিআইয়ের হাতে ট্রান্সফার করা হয়েছিল। তারা নেওয়ার পর বেশ কিছু সুপারি কিলারকে এখান থেকে তারা অ্যারেস্ট করে, উত্তরপ্রদেশ থেকে অ্যারেস্ট করা হয়, পরবর্তীকালে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। এবং আপনারা বারবারই এটা নিয়ে প্রশ্ন করেছেন, এর অগ্রগতিটা কি? না, আমাদের কাছে কোনো খবর ছিল না, কেননা এই ম্যাটারটা এতটাই সেন্সিটিভ এবং এতখানি এখানে সমস্ত কিছু বজায় রাখা হচ্ছে যে এখান থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেটুকুনি খবর পেয়েছিলাম, তদন্ত একদম শেষের মুখে এবং বড় কিছু হতে চলেছে। সেই বড় কিছু হওয়াটা যে সাগর সোনকর এবং তার ভাই সাহেব সোনকরের অ্যারেস্ট, সেটা কিন্তু সুদূর কল্পনাতেও ছিল না। যেটা মিডিয়া সূত্রেই খবর পাচ্ছি, যে এই চন্দ্রদা খুনের আগে সাগর নাকি বারবার কোনো একটি ল্যান্ডলাইন নাম্বার থেকে অন্য একটি রাজনৈতিক দলের ল্যান্ডলাইনে বারবার খবর দিত। এবং এই যে সুপারি কিলিংয়ের ব্যাপারটা, যেখানে ডার্ক ওয়েবকে ইউজ করা হয়েছে যাতে পরিচয়গুলো না পাওয়া যায়, সেইখানেও এর ইনভলভমেন্ট ছিল, সুপারি কিলিংয়ের ব্যাপারেও এর কিছু ইনভলভমেন্ট ছিল। এবং যারা অ্যারেস্ট হয়েছে, যাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে, তাদের সঙ্গে সাগর এবং সাহেব দুই ভাইকে মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে, হয়তো সত্যটা সেখানে সামনে আসবে। কিন্তু যদি চন্দ্রকে সরিয়ে দেওয়ার পিছনে সত্যিই সাগর বা সাহেবের হাত থাকে, তাহলে বলতেই হচ্ছে শুভেন্দুবাবুর একদম ক্লোজ সার্কিট যেটা, সেটা কিন্তু খুব একটা সুরক্ষিত নয়। সেখান থেকেই বৃহত্তর পরিকল্পনা চলছে। এবং সেই সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে যখন সকালে এই খবরটা ব্রেকিং নিউজ হিসেবে আছড়ে পড়েছিল বর্ধমান থেকে। সেখানকার রেনেসা বিল্ডিং থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যার নাম হচ্ছে হামিদ মণ্ডল, এবং সে হচ্ছে জৈশের জঙ্গি। ভয়ঙ্কর বিস্ফোরক খবর। তার থেকেও যেটা সামনে এলো, একে গ্রেপ্তার করার পর এর কাছ থেকে যে ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, সেখান থেকে জানা যাচ্ছে গত 9ই জুলাই থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কোন গাড়িতে যাচ্ছেন, কে ড্রাইভার, কটার সময় উঠছেন, কটার সময় নামছেন, মাঝপথে কোথায় থামছেন, প্রত্যেকটার খুঁটিনাটি ডিটেলস তার কাছে ছিল। এবং আগামী দিনে শুভেন্দুবাবুর কি কি কর্মসূচি রয়েছে, কোথায় যাবেন, কিভাবে মিশবেন, কোথায় কার সঙ্গে কথা বলবেন, কি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই তথ্যও নাকি এর কাছে ছিল। অর্থাৎ পুরোপুরি শুভেন্দু অধিকারীকে নিয়ে রেকি করা হচ্ছিল। সেটা কি এমনি এমনি?
তার মানে কি শুভেন্দুবাবুর উপর ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করা ছিল? এই জায়গাটা কিন্তু সবাইকে ভাবাচ্ছে। এবং এখানে স্বয়ং মাননীয় শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটা তো আরও চমকে দিচ্ছে, যে নিশানায় তিনি একা নন, রাজ্যের আরও এক মন্ত্রী উমেশ রায় তিনিও নিশানায় ছিলেন, আরও অনেকেই ছিলেন। যেহেতু এখানে জাতীয় নিরাপত্তার ব্যাপার জড়িত রয়েছে, তিনি এই মুহূর্তে খুব বেশি মুখ খুলতে পারছেন না। এসটিএফ পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে বলবেন, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর রকম ব্যাপার রয়েছে এবং এখানে যে আন্তর্জাতিক যোগ রয়েছে সেই ব্যাপারেও শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিচ্ছেন। ব্যাপারটা কতখানি ভয়ঙ্কর, কতখানি সিরিয়াসনেস রয়েছে এর মধ্যে, সেই জায়গা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আরও স্পষ্ট হয়ে যাচ্ছে এসটিএফ যে প্রাইমারি ইনভেস্টিগেশন করেছে এবং সেখানে যে ইনফরমেশন সামনে এসছে, রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে। একদম খুব স্বাভাবিক, সাধারণ দেখতে, দেখে কেউ বুঝতে পারবে না, একদম গোবেচারা একটা মুখ। কিন্তু সেই গোবেচারা মুখের হামিদ মণ্ডল, তার পেটে পেটে যে এত কিছু ছিল। হাওড়ার একটা কারখানায়, গেঞ্জি কারখানায় কাজ করতো, মাস দুয়েক আগেই বর্ধমান গেছে, কিন্তু তার আগে কি করে এসছে? তার আগে পাকিস্তান চলে গেছে, সেখানে গিয়ে আইএসআই এর ট্রেনিং কমপ্লিট করে এসেছে এবং বর্ধমানে গিয়ে সে আইএসআই এর হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। শুধুমাত্র হ্যান্ডলার নয়, সে রিক্রুটমেন্টের কাজেও যুক্ত ছিল। অর্থাৎ এখানে যারা ওই বিরিয়ানির ব্যবসা করে, এখানে সবজি ব্যবসা করে, লোকের বাড়ি বাড়ি পৌঁছানোর যাদের জায়গা রয়েছে, যারা লোকের বাড়িতে গিয়ে ভেতরের খবরটা নিয়ে আসতে পারবে, তাদেরকে এই মডিউলে নিয়ে আসার জন্য যা যা পরিকল্পনা করা, যেভাবে সাপোর্ট করা, সবটা নাকি করতো। এবং শুধুমাত্র তাই নয়, বাইরে থেকে কেউ যারা আসবে, যারা এদেরকে ট্রেনিং দেবে বা অন্য কোনো নাশকতা কাজ করবে, তাদেরকে লোকাল লজিস্টিক্স সাপোর্ট সেটাও দিত এই হামিদ মণ্ডল। এবং এই হামিদ মণ্ডল একা নয়, এই জালটা কিন্তু ক্রমশ বাড়ছিল। শুধুমাত্র পশ্চিমবঙ্গের গণ্ডি নয়, পশ্চিমবঙ্গের গণ্ডির বাইরেও এই জালটা কিন্তু বিছিয়ে গিয়েছিল। উত্তরবঙ্গ থেকে তিনজনকে ধরা হয়েছে, সন্দেহভাজন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আসামের এসটিএফ সেখানেও অ্যারেস্ট হয়েছে। পুরো নর্থ ইস্টে এদের জাল ছড়িয়েছিল। এবং এদিকে যদি দেখা হয়, বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, প্রত্যেক জায়গায় এদের জাল বিছিয়ে গেছে। প্রত্যেক জায়গার এসটিএফ এটা নিয়ে কাজ করছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে একটা ভয়ঙ্কর কিছু পরিকল্পনা যে রয়েছে এবং তারই ফলশ্রুতি এই অ্যারেস্টের পর আরও বড় কিছু খোলাসা হবে, সেই জায়গাটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। এবার আপনাদের এতক্ষণ ধরে আমি আলাদা আলাদা 4টে ঘটনা বললাম, কিন্তু সেই 4টে ঘটনা যদি আপনারা ভালোভাবে মন দিয়ে শোনেন, তাহলে পরিষ্কার বুঝতে পারছেন যে কোথাও না কোথাও পুরো সিস্টেমটা একটা সুতোই বাঁধা রয়েছে। কিন্তু এরপরই আসছে কাহানি মে এক ভয়ঙ্কর টুইস্ট। কি টুইস্ট? মাননীয় রাজ্য সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্য, তার বয়ান যদি শোনেন তাহলে কিন্তু চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কারভাবে শ্রমিকবাবু বলছেন যে সিপিএম আমলে, বাম আমলে এই রাজ্যে জেহাদিদের জন্য একটা সেফ প্যাসেজ তৈরি হয়ে গিয়েছিল, আর তারপর তৃণমূল আমলে এই জায়গাটাই সেফ হোম হয়ে উঠেছিল জেহাদিদের। কিন্তু পার্টির নির্দেশে এবং সরকারের সিদ্ধান্তে শুভেন্দুবাবু এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই যে সন্ত্রাসবাদ একদম গোড়া থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই লক্ষ্যে তার পুলিশ, তার ইন্টেলিজেন্স অলরেডি কাম করছে। এবং সেটা নিয়ে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যোগাযোগ থাকছে, যেহেতু জাতীয় নিরাপত্তার ব্যাপারটা জড়িত রয়েছে, সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেই জন্যই কি শুভেন্দুবাবু এই নিশানার মধ্যে চলে এসছেন? এই প্রশ্নটা উঠছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শিশিরবাবু যে বক্তব্যটা দিয়েছেন সেটা ফেলে দেওয়ার মতো নয়। শিশিরবাবুর বক্তব্য হচ্ছে যে এই রাজ্যে যে সীমাহীন দুর্নীতি হতো, গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, চারিদিকে সেগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে। শুভেন্দুবাবু সেগুলোকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তার জন্য সরকারের রেভিনিউ বাড়ছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, এত দিন ধরে যারা এটার মাধ্যমে কামিয়ে যেত, যারা এটার মাধ্যমে ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠেছিল, তাদের তো স্বার্থে ঘা লাগছে। এবং তার থেকেও বড় কথা, অতীতেও বারবার এই ইঙ্গিতটা এসেছে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে, যে এদের কানেকশান দেশ বিরোধী একটা বড় শক্তির সঙ্গে রয়েছে, সেখানেও কি ফান্ডিংটা যেত? এবং এখন এই তোলাবাজি বন্ধ হয়ে যাচ্ছে, এখন এই দুর্নীতির জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই জন্য সেখান থেকেও কি রাগটা বাড়ছে? আর সেই কারণেই কি আলটিমেটলি সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে যে এবার শুভেন্দু অধিকারীকে যে কোনো মূল্যে ছড়িয়ে দিতে হবে, এবং সেই জন্যই এই কাণ্ডগুলো ঘটছে। সবথেকে বড় প্রশ্নটা তো এইখানে উঠছে যে ওই যে সেন্সিটিভ ডকুমেন্টসগুলো, সেগুলো ওই জঙ্গিদের কাছে পৌঁছচ্ছে কী করে?
এটা নিশ্চিতভাবে ক্লোজ সার্কিটে যারা আছে সেখান থেকে যদি কেউ না লিক করে এই ইনফরমেশন পৌঁছতে পারে না, এই ইনফরমেশন বাইরে যেতে পারে না। অর্থাৎ সিস্টেমের মধ্যেই গদ্দার ঢুকে বসে আছে, এটাই তো সব থেকে বেশি করে ভাবাচ্ছে। অর্থাৎ ঘটনা শুধু আতঙ্কবাদের সঙ্গে যুক্ত নয়, এর থেকেও বড় খেল যে এখানে রয়েছে সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এর পরের পার্ট শুনলে আপনারা তো বেহোশ হয়ে যাবেন, সেটা নিশ্চিত করে বলতে পারি। তার কারণ আপনাদের সামনে আমি 3টে ইনসিডেন্ট তুলে ধরছি। নাম্বার 1, এই টুলু মণ্ডল, মোহাম্মদ নিজামুদ্দিন, যাকে টুলু মণ্ডল বলে মিডিয়া চালাচ্ছে, একটা হিন্দু হিন্দু ব্যাপার যেন রয়েছে। না, ওসব হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নয়। নামগুলো ভালো করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন এই জিহাদ, আতঙ্কবাদ, এই শব্দগুলো কেন এত ইম্পর্টেন্ট হচ্ছে। একদম অত্যন্ত ছাপোষা একটা বাড়ি, ছাপোষা একটা, দেখতে দেখে কেউ সন্দেহই করবে না। কিন্তু তার কাছ থেকে যখন পুলিশ এবং এসটিএফ মিলে তদন্ত করছে, অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। এবং সেখানে অডি, মার্সিডিজ, ফেরারির মতো গাড়ি এর কাছে রয়েছে। তৃণমূল হারার পর এ দুবাই চলে গেছে, যে দুবাইয়ে ফেরেববাজ ভাইপোকে বারবার চোখ দেখানোর নাম করে উড়ে যেতে হয়, সেখান থেকে পুরো মডিউলটা এ চালানোর চেষ্টা করছিল। শুভেন্দুবাবু তো সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই কদিনের মধ্যেই তার ইন্টেলিজেন্স, তার পুলিশ এগুলো সব বার করে ফেললো। আর 15 বছর ধরে এই সাম্রাজ্য চালিয়ে গেছে, আর মমতা ব্যানার্জি কিছু জানতো না। পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই সব কিছু হওয়া সম্ভব ছিল না, সবটাই তিনি জানতেন। আসল জায়গায় ঘাটা তো মেরেছেন। এবং এরকম টুলু মণ্ডল যে এলাকায় এলাকায় ছড়িয়ে আছে, এটা জানার জন্য ফেলুদা, ব্যোমকেশ হওয়ার কোনো দরকার নেই। যে কোনো এলাকার মানুষকে জিজ্ঞেস করুন, বলে দেবেন ওখানকার সব থেকে প্রভাবশালী তোলামুড়িটা কে। যে সমস্ত তোলাবাজিটা করতো, সমস্ত দুর্নীতিটা করতো, পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসন সকলেই ভয়ে ততষ্ট হয়ে থাকতো। এদেরকে এমনি এমনি এতখানি বার্তা দিয়েছিল মমতা ব্যানার্জি। আর এই কথাটা তুলে দিয়ে শুভেন্দু অধিকারী কি মৌচাকে ঢিল মেরে দিয়েছেন। অন্যদিকে দেখুন, ভালো তৃণমূলী, খারাপ তৃণমূলী, অনেক কিছু জল্পনা চলছে, কিন্তু এদের দুর্নীতিকে যে কোনো অংশে ছাড় দেওয়া হবে না, সেই জায়গাটা তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এই যে সব্যসাচী দত্ত, বড় তৃণমূল নেতা, এখন ডিম খাচ্ছে। তো সেই সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়ি থেকে কিলো কিলো সোনা পাওয়া গেছে। আর এবার তার সংলগ্ন যে যে কানেকশানগুলো আছে, যেখান থেকে তোলাবাজি হতো বা টাকাটা যেখানে গচ্ছিত রাখা হতো, প্রত্যেকটা জায়গায় ইনভেস্টিগেশন হচ্ছে, ইডি প্রত্যেকটা জায়গায় ছাড়ছে। অর্থাৎ 15 বছর ধরে কষ্ট করে দুর্নীতি করে এরা যে টাকাটা রোজগার করেছিল, সেটার একটা পয়সাকেও ছাড় দেওয়া হবে না, সবটা রিকভার করা হবে। সেই ইঙ্গিতটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই তোলাবাজগুলোর ছটফটানি বাড়ছে, তাদের আতঙ্ক বাড়ছে। এমনিই তো তোলাবাজির রাস্তা বন্ধ হচ্ছে, আগামী দিনে খাবেটা কি? তার উপরে অতীতে যেটা করেছে সেটাও যদি এইভাবে ইডি সিবিআই কেড়ে নেয়, পুলিশ এসে তদন্ত করে বার করে নেয়, রাগ তো হবেই শুভেন্দু অধিকারীর উপরে। এবং আরেকটা প্রসঙ্গ না বলে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে খোদ তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলেছিলেন যে এই রাজ্যে যে যে খুশি রাজনৈতিক দল করতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না। সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো অনেকেই ভাবতে পারেননি। কিন্তু দলটার অবস্থা ভাবুন, কিচ্ছু নেই আজকে। নিজের দলের লোকেদের, যাদেরকে হাতে করে অন্য দল থেকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জি নিয়ে এসেছিল, তাদের সঙ্গে এখন পাঙ্গা লড়তে হচ্ছে। দলের প্রতীকটা থাকবে কিনা, দলের ফান্ডটা থাকবে কিনা। ভাইপো বিদেশে যাওয়ার জন্য ছটফট করছে, একবার যেতে দাও, একবার যেতে দাও, একবার যাইলে আর ওই বিনয় মিশ্রের মতো আসবো না, ভানুয়াতু পানুয়াতু কানুয়াতু কোথায় না কোথায় চলে যাবে। কিন্তু এই সরকার আপ্রাণ লড়াই করে যাচ্ছে, আইনজীবীরা আপ্রাণ লড়াই করে যাচ্ছে, কে বাইরে যেতে দেওয়া হবে না। এবং কলকাতা হাইকোর্টকে কনভিন্স করে ফেলা গেছে, এখন ছুটেছে সুপ্রিম কোর্টে, সেখান থেকে যদি পাওয়া যায়। কিন্তু এই ভাইপোকে যে ঘেরা হচ্ছে, যে রক্ষা কবচটুকু কোর্টের জন্য রয়েছে সেই জন্য অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কিন্তু এই যে রক্ষা কবচটা নিতে হচ্ছে, এখান থেকেই তো ব্যাপারটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে জেলে যাওয়ার সম্ভাবনা হয়েছে। ফলে রাগ, ভীষণ রাগ হচ্ছে। আর সেই কারণেই কি এই ঘটনাগুলো ঘটছে। আলটিমেটলি টার্গেটে চলে এসছেন শুভেন্দু অধিকারী, এবং টার্গেটে চলে আসার পর সেই জায়গায় এবার সুপারি কিলিং দেওয়া হচ্ছে, এবং পুরো অপারেশনটাই হচ্ছে তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে। অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন, সত্যিই কি শুভেন্দু অধিকারীকে এইভাবে থামানো যাবে? সত্যিই কি এইভাবে তোলাবাজির বিরুদ্ধে লড়াইটাকে বন্ধ করে দেওয়া যাবে? বাংলার মানুষ তো এই তোলাবাজিটার বিরুদ্ধেই, এই অন্যায়, এই দুর্নীতির বিরুদ্ধেই ভোটটা দিয়েছিল। আর সেটা যখন এবার সত্যি সত্যি এক্সিকিউট হচ্ছে, বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রকে সাকসেসফুল হতে দেবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।